চিত্রা, চিত্রা, কি ব্যাপার? তোমাকে সারা ঘরে খুঁজছি আর তুমি এখানে। তাড়াতাড়ি খেতে দাও, খিদেতে পেট যেন একেবারে চুই চুই করছে। কি গো? হ্যাঁ, ও তুমি এসে পড়েছো? আমি একদম খেয়াল করিনি গো। কি বলছিলে? তুমি খাবে তো? কি হয়েছে বলো তো চিত্রা? আমি ঢুকেই তো বললাম যে আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। তুমি কিছুই শোনোনি? মানে আসলে... আচ্ছা বেশ বেশ, কি হয়েছে চিত্রা? তোমাকে এতটা অন্যমনস্ক এই 3 মাসের মধ্যে কখনো দেখেছি বলে তো মনে পড়ে না। কিছু হয়েছে তোমার? হ্যাঁ, আমি আমি জানি না, আমার না খুব অস্থির লাগছে, খুব মায়ের কথা মনে পড়ছে, কিছুই ভালো লাগছে না। ও এই ব্যাপার, তাই তো? এ তো স্বাভাবিক, বিয়ের পরে মেয়েদের এমনটা হয়। ও কিছু না। না না না, তুমি বুঝতে পারছো না, বিষয়টা এতটা সহজ নয়। আমাকে মায়ের কাছে যেতে হবে। আমার মন খুব চঞ্চল হয়ে আছে জানো। চিত্রা দিদি, ও চিত্রা দিদি, সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে? কি হয়েছে বলো? আমার মা ঠিক আছে তো? চিত্রা দিদি, গিন্নিমা যে আর নেই, গিন্নিমা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি ঠিক বুঝতে পারছিলাম। মা, চিত্রা, চিত্রা শান্ত হও চিত্রা। দেখো, জন্ম মৃত্যু এগুলো কি কারোর হাতে থাকে বলো? আমি বুঝতে পারছিলাম, আমার মন বারবার কো ডাকছিল, কিন্তু আমি শুনিনি। এরকম কিছু তো হওয়ারই ছিল। আমি ওদের বলেছিলাম আমি বিয়ে করব না, তবু ওরা জোর করে বিয়ে দিল। মা, মা! চিত্রা, চিত্রা, ওইভাবে যেও না, দাঁড়াও, যেও না চিত্রা। চিত্রা পাগলের মতো ছুটতে ছুটতে যখন বাড়ি এসে পৌঁছালো, তখন মায়ের মৃতদেহ উঠোনে রাখা রয়েছে। চিত্রার বাবা ভাই পাশে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। চিত্রা কাঁদতে কাঁদতে আছড়ে পড়ল মায়ের মৃতদেহের উপরে। মা, ও মা, মা, তুমি কেন এইভাবে চলে গেলে মা? আমি একবার তোমাকে দেখতেও পেলাম না মা। আমি জানতাম এমন কিছু একটা হবে, আমি তো টের পাচ্ছিলাম। আমি কত করে তোমাদের বলছিলাম আমার বিয়ে দিও না, আমি বিয়ে করব না, কিন্তু তোমরা শুনলে না। চিত্রা, চিত্রা, এমন করো না, শান্ত হও। এগুলো নিয়তির খেলা, কার কখন মৃত্যু হবে কেউ কি বলতে পারে বলো? দয়া করে তুমি নিজেকে সামলাও চিত্রা। আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। আমি এখানে থাকলে তো এগুলো হতো না, কিছুতেই হতো না। এই জন্যই আমি বলেছিলাম এই বাড়ির সমস্যা সমাধান না করে আমি বিয়ে করব না। তার মানে তুমি কি বিয়ের আগে কালা জাদু করতে নাকি, যে হ্যাঁ এমন করে বলছো তুমি? তোমার যা ভাবার তুমি ভাবতে পারো, কিন্তু আমি আর কোথাও যাব না, কোথাও না। চিত্রা, নিজেকে সামলাও, বাড়াবাড়ি করো না। ওরা মৃতদেহ নিয়ে যাবে, ওদের বাধা দিও না তুমি। মারে, মারে, আর ওকে আটকাস না মা, ওকে নিয়ে যেতে দে। ভগবানের ইচ্ছের সামনে কে কি করতে পারে বল? এটা ভগবানের ইচ্ছে নয় বাবা, তুমি তো সবটা জানো। কেন জেনে বুঝে আমাকে বিয়ে দিলে? আমি তো বারণ করেছিলাম। অমন করিস না দিদি, তুই জামাইবাবুর সাথে বাড়ি যা, আমরা সবটা সামলে নেব দিদি। এত কিছুর পরেও তোরা আমাকে ফিরে যেতে বলছিস? তোরা কি উন্মাদ হলি? আমি যাব না, কিছুতেই যাব না। অনেকক্ষণ থেকে সহ্য করছি চিত্রা, চুপচাপ বাড়ি চলো এবার বলছি। তোমার কি
কি মাথা খারাপ হলো নাকি? এই বিপদের দিনে আমি আমার বাবা আর ভাইকে ফেলে কিছুতেই যাব না। আর আজকে যদি তুমি আমার সাথে না যাও, মনে রেখো ওই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। অমন করিস না দিদি, তুই জামাইবাবুর সাথে বাড়ি যা। দাঁড়াও যাদব, দাঁড়াও বাবা, ওইভাবে চলে যেও না বাবা, যেও না। না বাবা, চিত্রার আচরণ মোটেই স্বাভাবিক নয়। আমি জানি না ও কি চাইছে। তাছাড়া আমি জানি এটা হয়তো তোমাকে বিয়ের আগেই জানালে ভালো হতো, কিন্তু অনিচ্ছাকৃত কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আজ মনে হচ্ছে তোমায় জানিয়ে দিলেই ভালো হতো। তার মানে চিত্রার সাথে জড়িত এমন কি ঘটনা রয়েছে যেটা আমার জানা উচিত ছিল? আমি এখনই সেটা জানতে চাই, এক্ষুনি। এই ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 10 বছর আগে। আসলে আমরা এখানের আদি বাসিন্দা নই। আমি আমার পরিবার নিয়ে এই উত্তরপ্রদেশের এক গ্রামে বাস করতাম, কিন্তু এক নিকট আত্মীয়ের উপদেশে এই জমানো টাকা যা ছিল সব নিয়ে এই গ্রামে চলে আসি আর বাড়ি বানিয়ে বসবাস করতে শুরু করি। চিরকাল আমার স্ত্রী, ছেলেমেয়েরা ভাড়া বাড়িতে থেকেছে, আর তাই নতুন বাড়ি পেয়ে তাদের আনন্দের আর সীমা রইল না। কিন্তু কিছুদিন যেতে না যেতেই যেন সব কিছু পাল্টে গেল। একদিন, ওগো, এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো! আমার বেনুটা যে কালকেও ঠিক ছিল গো। সব কি করে হলো রাধা? আমাদের এই বেনুটার কি হলো বলো তো? হ্যাঁ, আমি যে কিছুই জানি না গো। রাতে যে কোনো আওয়াজ পর্যন্ত পাইনি। সকালে গোয়ালঘর পরিষ্কার করতে এসে দেখি বেনুটা আমার ভরে পড়ে আছে গো। এইভাবে কেঁদো না মা, শান্ত হও। হয়তো বেনুর শরীর ভেতরে ভেতরে খারাপ ছিল, আমরা বুঝতে পারিনি। জানি না রে, আমি কিচ্ছু জানি না। শুধু এটুকুই বুঝি বেনু আমার ছেলের মতো ছিল। আর আজকে কষ্টে আমার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। সেদিন ভেবেছিলাম চিত্রা ঠিকই বলেছে, হয়তো আমাদের বেনুর শরীর খারাপই ছিল, আমরা টের পাইনি। কিন্তু ধীরে ধীরে আমার ধারণা ভুল প্রমাণিত হতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই আমার ছোট ছেলে মৃন্ময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, আর তারপরে হঠাৎ করেই তার এত জ্বর এলো যে ছেলে আমার ভুল বকতে শুরু করলো। গো, এই জ্বরটা নামলো? হ্যাঁ না গো, গা যেন জ্বরে পুড়ে যাচ্ছে ছেলেটার। তুমি তুমি আর দেরি করো না, একবার বরং কবিরাজ মশাইকে ডেকে আনো। আমি তো তার সন্ধানেই গেছিলাম রাধা, কিন্তু পরিমল মুখুজ্জে বললেন তিনি মেয়ের বাড়ি গেছেন। তারপর যা বৃষ্টি, বাড়ি থাকলেও তিনি আসতেন কিনা সন্দেহ। হে ভগবান, তাহলে কি হবে গো? আমার যে খুব ভয় লাগছে। আমাকে আমাকে যেতে দাও, আমার যে ডাক এসে গেছে মা, আমাকে আর আটকে রেখো না। এসব এসব তুই কি বলছিস বাবা? এসব বলতে নেই, তুই ভালো হয়ে যাবি সোনা। মা, মা, ভাই জ্বরের ঘরে ভুল বকছে। তুমি ওর হাত পাগুলো ভালো করে ঢেকে দাও, আমি গিয়ে ঠান্ডা জল নিয়ে আসছি। যা যা, শিগগির যা মা। মৃন্ময়, মৃন্ময় বাবা, চোখ খোল। মৃন্ময়, ও আমাকে নিতে এসেছে, ও আমাকে না নিয়ে যাবে না বাবা। আমাকে আমাকে যেতেই হবে যে বাবা। ওগো, ওগো, আমার না ভালো ঠেকছে না, তুই কিছু একটা করো। ছেলেটা যে কেমন নেতিয়ে গেছে গো। আমি এক্ষুনি গঞ্জ থেকে ডাক্তার নিয়ে আসছি, হয়তো তার ওষুধ খেলে মৃন্ময় ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, দেখো আমি যাচ্ছি। গঞ্জে যাবে? কিন্তু সে যে অনেক দূরের পথ গো, তোমার আসতে যে অনেক সময় লাগবে। তাছাড়া বাইরে যে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে।
এই বৃষ্টিতেই আমাকে যেতে হবে দাদা। এই ছেলেটাকে তো এইভাবে ফেলে রাখতে পারি না। আমি চেষ্টা করব যাতে যত তাড়াতাড়ি সম্ভব ফেরা যায়। শোনো না, তুমি ততক্ষণ ছেলেটার মাথায় একটু জলপট্টি দাও। হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। তুমি একটু দেখো, আমি আসছি। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বহু কষ্টে গঞ্জে পৌঁছে আমি ডাক্তারের কাছে গিয়ে সবটা বলতেই তিনি আমার সঙ্গে আসতে রাজি হয়ে গেলেন। তুমুল বৃষ্টিতে তখন রাস্তাঘাট বানভাসী। বহু কষ্টে সেই জল পেরিয়ে আমি যখন ডাক্তারবাবুকে নিয়ে বাড়ি ঢুকলাম, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। কিন্তু বাড়ি ঢুকেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আমি এসে গেছি মা। এই দেখ, ডাক্তারকে সঙ্গে নিয়ে এসেছি। মৃন্ময় এবার ঠিক হয়ে যাবে, দেখবি মৃন্ময় ঠিক হয়ে যাবে এবার। তুমি আসতে যে দেরি করে দিলে বাবা, সব যে শেষ হয়ে গেল। তার মানে কি হচ্ছে? মৃন্ময় ঠিক আছে তো? বল চিত্রা, বল। হ্যাঁ, ভাই যে আর নেই বাবা, ভাই যে আমাদের ছেড়ে চলে গেল। পারলাম না, আমরা ওকে রাখতে পারলাম না। না, এ হতে পারে না, মৃন্ময়। সেদিন ডাক্তার নিয়ে এসেও আমি ছেলেটাকে বাঁচাতে পারিনি। নিজের হাতে ছেলেটার মুখাগ্নি করেছিলাম। দুর্ভাগ্য যেন তখন থেকেই আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেল। রোজ দিন ঘরে কিছু না কিছু অশান্তি হতো। কখনো ভাত পুড়ে যাওয়া, কখনো অসুস্থতা, আবার কখনো কোনো অঘটন। দেখতে দেখতে আমার গোয়ালের 4টে গাই মারা গেল। সেদিন দুপুরবেলা আমাদের বাড়িতে এক সাধু বাবা এলেন। জয় শিব শম্ভু, হর হর ভোলেনাথ। বাড়ি থেকে আছো? বাবা, সাধু বাবা, ওগো দেখো, এই সাধু বাবা এসেছেন। আসুন না বাবা, আসুন। বসুন। এইখানে বসুন বাবা। আপনার পায়ের ধুলো পড়ে আমার ভিটে ধন্য হয়ে গেল বাবা। আজকে আপনাকে এইখানেই দুমুঠো অন্ন গ্রহণ করতে হবে বাবা। হ্যাঁ বাবা, আপনি বিশ্রাম করুন, আমি আপনার জন্য জল বাতাসা নিয়ে আসছি। না মা, না, এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে জল গ্রহণ করতে পারবো না। আপনি কি বলছেন বাবা? আমাদের কি কোনো অপরাধ হয়েছে? না মা, তুমি ভুল বুঝছো। তাহলে আপনি কেন আমাদের সেবা নিতে অস্বীকার করছেন বাবা? কি হয়েছে বলুন না আমাদেরকে। দেখো, এই বাড়ির হাওয়া, বাতাস, জল সবটাই অশুদ্ধ। আমি এখানে কিছুই গ্রহণ করতে পারবো না। অশুদ্ধ মানে? বাবা, আমি যে কিছুই বুঝতে পারছি না বাবা। আচ্ছা, তোমরা এখানে কতদিন হলো বাস করছো? আজ প্রায় 5 বছর হয়ে গেল বাবা। তাই এই সময়ের মধ্যে কি তোমরা এই বাড়িতে কোনো অস্বাভাবিকত্ব লক্ষ্য করোনি? মানে এমন কিছু যেটা হওয়া উচিত নয়? আপনাকে কি করে বোঝাবো বাবা? যেদিন থেকে আমরা এই বাড়িতে এসেছি, আমরা একটা দিনের জন্য শান্তি পাইনি। প্রথমে গরুর মৃত্যু, আর তারপরে আমাদের ছেলে মৃন্ময়। যা দেখছি এই মাটি অপবিত্র হয়ে আছে। এই জমিতে আগে তন্ত্র সাধনা, সব সাধনা করা হয়েছিল। শুধু তাই নয়, এই জমিতেই অশুভ আত্মাদের জন্য শয়তানের আরাধনা করা হয়েছিল। আর তাই এই জমিতে যারাই বাস করবে তাদের সর্বনাশ অবধারিত। বাবা দয়া করুন বাবা, আমাদের উপরে দয়া করুন। আমার ছেলেটা চোখের সামনে শেষ হয়ে গেল। আমার সন্তানের মতো গাইগুলো মারা গেল। আমার আর 2টো সন্তানকে বাঁচান বাবা, বাঁচান, দোহাই আপনার বাবা। শান্ত হও মা, শান্ত হও। এমন করো না। অত ঈশ্বর আমাকে তোমাদের কষ্ট নিবারণের জন্যই পাঠিয়েছেন। দয়া করে আপনি পথ দেখান। আমাদের এই
বিপদ থেকে উদ্ধার করুন আপনি বাবা। নিশ্চয় নিশ্চয়, তার আগেই বাড়ি শুদ্ধ করতে হবে, আর সেই শুদ্ধিকরণের জন্য বিশাল যজ্ঞের আয়োজন করতে হবে, আর সেই যজ্ঞে 5টা পাঁঠাকে বলি দিতে হবে। বাবা, আপনার যেটা সঠিক মনে হয় আপনি করুন। আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। আপনি শুধু আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন বাবা। বেশ, আগামী শুক্লপক্ষের তৃতীয়ার দিন অতি শুভ দিন। আমি সেদিনই মহাযজ্ঞের আয়োজন করব। তুমি 5টা পাঁঠার ব্যবস্থা করো। রাত 12টা বাজতেই যজ্ঞ শুরু করা হলো। যজ্ঞের বেদির সামনে সাধু বাবার আদেশ অনুসারে আমরা সকলেই বসলাম। অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেঙে সাধু বাবার গম্ভীর স্বর চারিদিকে প্রতিধ্বনিত হয়ে উঠল। ওম নমো হ্রিং চণ্ডিকায় নমঃ কুরু স্বাহা। ওম নমো হ্রিং চণ্ডিকায় নমঃ। ওম কুরু স্বাহা। ওম। রজত, যাও একে একে পাঁঠাগুলোকে নিয়ে এসো, আমি বলি দেওয়া শুরু করব। আর 5টি পাঁঠার বলি সম্পূর্ণ হলেই তোমাদের বাড়ি শুদ্ধ হয়ে যাবে, তোমরাও বিপদমুক্ত হয়ে যাবে। যথা আজ্ঞা বাবা, যথা আজ্ঞা। ওম নমো মা চণ্ডিকা নমো ফট স্বাহা। ওম নমো মা চণ্ডিকা ফট স্বাহা। হা হা। এবার এই শেষতম বলি সম্পূর্ণ হলেই। সাধু বাবার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করেই যেন এক তুমুল ঝড় শুরু হয়ে গেল। তার মধ্যেই শোনা গেল পাঁঠাটা ভীষণ চিৎকার করতে করতে সকলের সামনে থেকে এক লাফে পালিয়ে গেল। সর্বনাশ! এ কি হলো? ওরে পালালো, পাঁঠাটা পালালো! রজত, রজত, চিন্ময়, শিগগিরই যাও পাঁঠাটাকে ধরে নিয়ে এসো। হে ঈশ্বর, এ কি বিপদের সংকেত দিচ্ছ তুমি? চিত্রা, চিত্রা যাস না, শোন চিত্রা, যাস না। হায় হায় হায়, দেখতে দেখতে এতগুলো সময় কেটে গেল, কিন্তু ওরা যে পাঁঠা এখনো নিয়ে এলো না। এই যজ্ঞ যে অসম্পূর্ণ রয়ে যাবে। বাবা, আমরা আশেপাশের সমস্ত জায়গা খুঁজে ফেলেছি, কিন্তু ওই পাটা যেন কপ্পরের মতো উবে গেছে। আমরা যে কোথাও পেলাম না বাবা। মা, দিদি, দিদি কোথায়? চিত্রা তো পাঠার খোঁজে নদীর দিকেই গেল, বললো খুঁজতে যাবে। আমি বারণ করলাম কিন্তু শুনলো না। তুমি ওকে যেতে দিলে কেন? এমনিতে রাত, তারপরে জায়গাটা ভালো নয়। চিত্রা, দিদি তুই কোথায়? দিদি, দিদি! আমার ভুল, এসব আমার ভুল। আমার ওকে যেতে দেওয়াই উচিত হয়নি। এই রাতে মেয়েটা কোথায় গেল? ওর কোনো বিপদ হলো না তো? বাবা, মা, এখানে এখানে শিগগির এখানে এসো। দিদি এখানে পড়ে রয়েছে। চিত্রা, চিত্রামা, চিত্রামা, কি হলো মা? ওর ওর কি হলো? কি হলো? চিত্রা, চিত্রা মা, তোর কি হয়েছে? চোখ খোল মা, মা চোখ খোল। আমি কোথায়? আরে তুই এখানে কি করে এলি মা? আমরা আমরা সারা রাজ্য তোকে খুঁজে বেড়াচ্ছি। আমি জানি না বাবা, কিন্তু কিন্তু বাবা, বলির পাঁঠাটা। আর বলির পাঁঠা? এসব ছাড় মা, তুই ওঠ, জামা কাপড় ভিজে গেছে যে, বাড়ি চল। সেদিন আর যজ্ঞ সম্পূর্ণ হলো না। চিত্রাকে নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম, কিন্তু সেদিনের পর থেকেই আমাদের জীবন আমূল বদলে গেল। যেন বাড়িতে নতুন করে সুখ শান্তি ফিরে এলো। আর একটা জিনিস যেটা হলো, সেটা হলো চিত্রার মধ্যে যেন একটা বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া গেল। সে যেন সব কিছুই আগে থেকেই টের পেয়ে যেত। মা, ও মা, মা গো, নিশ্চয়ই কোনো আবদার রয়েছে, নইলে মায়ের কাছে তো আসতিস না। ও মা, আজকে না খুব দেশি মুরগির ঝোল খেতে ইচ্ছে করছে, করো না গো মা। দেশি মুরগি? ও বাবা, সে তো অনেক দাম চিত্রা। মাসের শেষ, হাতে যে কটা টাকা আছে সেই দিয়ে কোনো রকমের সংসার চলছে। ও
তাই কি জানি আজকে খুব খেতে মন করছিল মা। যাই হোক, কোনো ব্যাপার না। কই গো রাধা, রান্নাঘরে নাকি? ও দিদি, এই তো রাঁধছিলাম আর কি, বসো না। এই নাও, কাল ওর বাবা দেশি মুরগি এনেছিল, তারই ঝোল করেছিলাম, ভাবলাম তোমাদের এক বাটি দিয়ে আসি। ও, তা বেশ করেছো। এবার একটু বসো দেখি, দুটো জল বাতাসা খেয়ে যাও। সেই জো কি আর আছে রাধা, বউটা যে পোয়াতি, এই তো 4 মাসে পড়লো, বেচারি খেতেই পারে না। বাড়ি গিয়ে ওর জন্য শোল মাছের ঝোল রাঁধবো, আসি কেমন? এই চিত্রা, তুই কি জাদু জানিস নাকি রে? আগেও যখনই তুই যা খেতে চাস ঠিক কোনো না কোনো ভাবে জোগাড় হয়ে যায়, আর আজকেও। ধুর, কি যে বলো মা। আচ্ছা মা, ঘোষ কাকিমার বৌমা আগেও পোয়াতে ছিল না? হ্যাঁ রে, বেচারি 3-3 বার পোয়াতে হলো, কিন্তু জন্মের আগেই বাচ্চাগুলো মরে গেল। আহা গো, এবারে ভালোই ভালোই মিটে যাক। হবে না মা, এবারেও ওর বউ মরা বাচ্চা জন্ম দেবে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আহ চিত্রা, কি আবল তাবল বলিস বলতো? অমন বলতে নিচ্ছি। নে এবার খেয়ে নে তো, বেলা হলো অনেক। সেদিন ওর মা চিত্রার কথা বিশ্বাস করেনি, কিন্তু কয়েক মাস যেতেই সত্যি ঘোষ বাড়ির বৌমা আবার মরা বাচ্চারই জন্ম দিল। এইভাবেই বহুবার আমরা চিত্রার অদ্ভুত ক্ষমতার পরিচয় পেয়েছি। দেখতে দেখতে সময় কাটতে লাগলো, আমাদের চিত্রার বিয়ের বয়স হয়ে গেল। আমরা পাত্র দেখতে শুরু করলাম, কিন্তু চিত্রা বলতো, বাবা দোহাই তোমার, আমার বিয়ে দিও না। যোগের পাঁঠা এখনো বলি হয়নি, আবার কোনো বিপদ নেমে আসতে পারে। এই সমস্যার সমাধান না করে আমি বিয়ে করব না। ও পাগলি মেয়ে আমার, ওই পাটা কি এত বছর পরে আর খুঁজে পাওয়া যাবে রে মা? তাই বলে কি তুই চিরকাল আইবুড়ো হয়ে থাকবি? হ্যাঁ, তা হয় না রে, হয় না। চিত্রা অনেক বারণ করেছিল, কিন্তু আমরা শুনিনি। এক প্রকার জোর করেই ওর বিয়ে ঠিক করি। আর সত্যি বলছি যাদব, ওর বিয়ের পর থেকেই সেই পুরনো বিভীষিকা যেন আবার ফিরে এলো। আর সেসবের মধ্যেই আজকে ওর মা, জানি না কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো, জানি না, আমি জানি না। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিন, আমি কিছু না জেনে অনেক খারাপ কথা বলে ফেলেছি, কিন্তু আমি 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 কথা দিচ্ছি, এই সমস্যার সমাধান না করে আমি আর চিত্রা কোথাও যাব না, আমি কথা দিচ্ছি। কিন্তু তোমরা কি করবে বাবা? সবার আগে ওই সাধু বাবাকে খুঁজে বের করতে হবে বাবা, আবার সেই যজ্ঞের আয়োজন করতে হবে। যাদবের কথা মতোই ওরা সকলে মিলে সেই সাধু বাবার সন্ধান করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই এক শ্মশানের ধারে সেই সাধু বাবার সন্ধান পাওয়া গেল। সময়ের থেকে বড় সাধক আর কেউ হয় না রে। এতদিনে তোদের সব সমস্যা থেকে মুক্তির সময় হয়েছে। আগামী চতুর্দশীতেই আমি সেই অসম্পূর্ণ যজ্ঞকে সম্পূর্ণ করব। কিন্তু বাবা, সেই পাঁঠাকে আমরা এতদিন পরে খুঁজে পাবো কি করে? সেই পাঁঠা সঠিক সময়ে নিজে এসেই হাজির হবে বাবা, আমি স্বপ্নে সুস্পষ্ট দেখেছি। ওম নমো রিং ক্রিং মাতা চণ্ডিকা নমস্তুতে। ওং রিং ক্রিং মাতা চণ্ডিকা নমস্তুতে। ওং নমো রিং আবার সেই ঝড় শুরু হয়ে গেছে। হে ভগবান, আর কত পরীক্ষা নেবে আমাদের, আর কত পরীক্ষা নেবে? ভয় নেই রজত, ভয় নেই, যে যার স্থানে বসে থাকো। বাবা, বাবা ঝড়ের বেগ যে বেড়েই চলেছে বাবা। এটা তো সেই পাঁঠাটা বাবা, ওই তো গলার মালা,
কিন্তু এতদিন পরেও এটা একই রকম রয়েছে। দেখেছিলাম, এই দৃশ্যই তো আমি স্বপ্নে দেখেছিলাম। এবারে এবারে যজ্ঞে আর কোনো বাধা আসবে না, কোনো বাধা আসবে না। একদম ঠিক। এবারে আমি এই পাঁঠা বলি দিয়ে যজ্ঞ সম্পূর্ণ করব। আর এতদিন ধরে তোমরা যেই দুর্দশা ভোগ করেছো তারও শেষ হবে। জয় মা। হা! সাধু বাবা তার বলি সম্পন্ন করে যজ্ঞের সমাপ্তি করেন। যজ্ঞের সমাপ্তি হতেই চিত্রা অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর থেকে সে আর কখনো ভবিষ্যতের কোনো কিছুই আভাস করতে পারেনি। তার পরিবারের উপর থেকেও এই অশুভ ছায়া চিরকালের মতো সরে যায়।